আবিদা আজ রুম ডেটে যাবে ওর বয়ফ্রেন্ডের সাথে। ও ওর বয়ফ্রেন্ড রাসেলের বাসার সামনে দাঁড়িয়ে আছে। ও নিজেও জানে না ওকে আজ রুম ডেটে নিয়ে যাবে ওর বিএফ। আবিদা আর রাসেল বাইকে করে পার্কে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু রাসেল আবিদাকে নিয়ে ওর বাসায় এসেছে, কারণ রাসেলের বাসা আজ সম্পূর্ণ খালি। রাসেলের পরিবার গ্রামে একটা জরুরি কাজে যাওয়ায় ওর বাসা পুরো খালি। সেই সুযোগে ওদের 1.5 বছরের সম্পর্ক আজ রাসেল অন্তিম রেখা পার করবে, যেটা করার জন্য ও রীতিমতো পাগল হয়ে আছে। আবিদা অনেকটা অবাক হয়ে বাইক থেকে নামে আর বলে, রাসেল, আমরা এখানে কেন? এটা তো তোমার বাসা, আমরা না পার্কে যাব? তাহলে এখানে? রাসেল হেলমেটটা খুলে বাইকের ওপর রেখে আবিদার কাছে এসে হাসতে হাসতে বলে, আমাদের বাসা আজ খালি, কেউ নেই। 48 ঘন্টায় কেউ আসবে না। আজ আমরা অন্যরকম সময় কাটাবো। আবিদা দুপা পিছিয়ে যায় আর ভয়ার্ত কণ্ঠে বলে, মানে? ছি ছি রাসেল, এ কি বলছো? বিয়ের আগে এসব বাজে কাজ? অসম্ভব। আমি ওরকম মেয়ে না। তোমার মতন মডার্ন মেয়ের মুখে এসব কথা মানায় না আবিদা। অসম্ভব। প্লিজ আমাকে বাসায় দিয়ে আসো, তোমার দুটো পা ধরি। এই সর্বনাশ পাপ কাজ আমি করব না। প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। প্রেম করস, হাত ধরস, ঘুরতে যাস, রেস্টুরেন্টে কফি খাস, আর এখন আমি কিছু চাইলেই দোষ? চল আমার সাথে। তোকে আজ তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কাজ করব। রাসেলকে এখন একটা পশুর চেয়েও খারাপ লাগছে। বিবেকহীন ছেলে লাগছে রাসেলকে। আবিদা খুব কান্না করছে, অস্থির হয়ে উঠছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ। রাসেল এবার আবিদার সাথে জোড়াজুড়ি শুরু করে। আবিদার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাসেল। আবিদার এই গলির ভিতর আর কাউকে দেখছে না। কাউকে যে একটু সাহায্যের জন্য বলবে তাও পারছে না। সবই ওর পাপের ফল। আজ ও প্রেম ভালোবাসা না করলে নিজের বয়ফ্রেন্ডের কাছেই হয়তো ধর্ষিত হতে হতো না। আবিদাকে প্রায় রাসেল বিল্ডিংয়ের ভেতর ঢুকিয়ে ফেলেছে। আবিদার চোখ অন্ধকার হয়ে আসছে। সব আশা ভরসা শেষ। কারণ আবিদা বুঝে গেছে এই রাসেল কখনো ওর হবে না। এতদিন শুধু ওকে ভোগ করার জন্য ওর প্রেমের অভিনয় করেছে। আবিদা হারিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ও দেখে একজন টুপি আর পাঞ্জাবি পরা লোক হেঁটে যাচ্ছে। ও চিৎকার দিয়ে বলে, ভাইয়া, আমাকে একটু বাঁচান, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। ভাইয়া, আমাকে প্লিজ বাঁচান। লোকটা দাঁড়িয়ে যায়। রাসেল আবিদার মুখ চেপে ধরে, ওদের দিকে তাকায়। আবিদা অঝরে কাঁদছে। লোকটা বলিষ্ঠ এবং বেশ শক্তিশালীও দেখতে। সে রাসেলের দিকে তাকালো। রাসেল চোখ গরম করে বলল, এখান থেকে চুপচাপ চলে যা, এটা আমার এলাকা, একদম শেষ করে দেব। লোকটার সামনে তাকিয়ে মাথা নিচু করে চলে যায়। আবিদার শেষ ভরসাটুকুও শেষ। সে খুব কাঁদছে। রাসেল ওকে ধরে টেনে 3 তলায় ওর রুমের ভেতরে ঢোকায়। ঢুকিয়ে সোজা ওর রুমে নিয়ে আসে। আবিদা দৌড়ে এক কোনায় গিয়ে কাঁদতে কাঁদতে জোরে জোরে বলে, রাসেল, আমাকে যেতে দাও, আমি শেষ হয়ে যাব। কিন্তু আবিদার কোনো কথা রাসেলের কানে যাচ্ছে না। রাসেল পাগল হয়ে আছে। পশুর চেয়েও হিংস্র হয়ে গিয়েছে এখন রাসেল। আবিদা আবার বলে উঠল, রাসেল, প্লিজ আমাকে যেতে দাও, আমি মারা যাব। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ইতিমধ্যে পিছন থেকে 5 জন পুলিশ এসে রাসেলকে ধরে কষিয়ে কয়েকটা মার দেয়। তারপর আবিদাকে উদ্দেশ্য করে বলে, ভয় পাবেন না, আপনি সেফ। এর মধ্যে তার পিছন থেকে সেই টুপি আর পাঞ্জাবি পরা লোকটা সামনে আসে। পুলিশ তাকে দেখে বলে, ধন্যবাদ আপনাকে এই পশুটাকে হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য। আপনি আমাদের সাথে আসুন, রিপোর্ট করতে হবে। তারপর রাসেলকে নিয়ে চলে যায়। আবিদা আর সেই লোকটা আছে। লোকটা যেতে নিলে আবিদা তাকে আস্তে আস্তে ক্লান্তমাখা কণ্ঠে ডাক দেয়, এই যে শুনুন। লোকটা অন্যদিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মানে সে আবিদাকে দেখতে চায় না। আবিদা ব্যাপারটা বুঝতে পারে, ওর কাছে খারাপ লাগে। ও বলে উঠল, জানি আপনি আমাকে খারাপ মেয়ে ভাবছেন, কিন্তু আমি আসলে খারাপ মেয়ে না। আমাকে খারাপ ভাববেন না প্লিজ, আমার দিকে তাকাতে পারেন। লোকটা আস্তে করে অন্যদিকে ফিরেই বলল, দুঃখিত, আপনি ভুল ভাবছেন, আমি আসলে কোনো মেয়ের দিকে তাকাই না। আবিদা বেশ অবাক হয়ে যায়। ও আবারও বলল,
আচ্ছা, আপনি তো নিজেই আমাকে বাঁচাতে পারতেন, তা করলেন না কেন? কাউকে মারার অধিকার আমার নেই, তার জন্য যে শাস্তি উপযুক্ত তাই করেছি। তাকে মেরে হয়তো আমি আপনাকে বাঁচাতে পারতাম, কিন্তু এতে করে পরে আপনার ক্ষতি হতো, তাই তাকে তার উপযুক্ত শাস্তিটাই দিয়েছি। আপনি খুব ভালো একজন মানুষ। আজ আপনি না থাকলে হয়তো আমার বাঁচাই হতো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। লোকটা আবার হাঁটা ধরে বাইকে চলে আসে, সাথে আবিদাও। ও শুধু মুগ্ধ হয়ে গিয়েছে লোকটার সাথে কথা বলে। তারপর একদিন আবিদা গেট থেকে বের হলেই পাশের বাসার গেট থেকে সেই লোকটাও বের হয়। আবিদা তাকে দেখে পুরো অবাক। ও দৌড়ে সেই লোকটার কাছে যায়। খুব দামি কাপড়ের লম্বা সাদা পাঞ্জাবি আর পাজামা পরা, মাথায় একটা সাদা টুপি। আপনি এখানে? লোকটা থমকে যায়। আজও সে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে, আবিদার দিকে তাকায়নি। সে আস্তে করে বলে, দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। পারবেনও বা কি করে? আমার দিকে একবার তাকালে না চিনবেন? আচ্ছা যাই হোক, আমি বলছি, আমি সেই মেয়েটা যাকে আপনি একটা খারাপ ছেলের হাত থেকে বাঁচিয়েছিলেন, পুলিশে দিয়েছিলেন, মনে পড়েছে? জি পড়েছে। আপনি এখন ভালো আছেন তো? জি ভালো আছি। আর আমি এখন খুব খুশি আছি জানেন? না, কেন? আসলে আপনাকেই খুঁজছিলাম, এভাবে দেখা হবে ভাবিনি। আপনি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আজ সকালে এসেছি। এটা আমাদের বাড়ি। আপনার আর আমার বাসা একদম পাশাপাশি। ও আচ্ছা, ভালো থাকবেন, আমি আসি, একটু কাজ আছে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নাম কি? জি, আমার নাম কাব্য আহমেদ। খুব সুন্দর নাম। আমি আবিদা চৌধুরী। আচ্ছা, তাহলে আসি আমি। ভালো থাকবেন। জি। কাব্য চলে যায়, রীতিমতো ভাগে আর কি। আবিদা ঠিক বুঝতে পারছে কাব্য ওর সাথে কথা বলতে কমফোর্ট বোধ করছে না। আবিদা কাব্যর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবিদা এরপর ভার্সিটিতে চলে যায়। আবিদার বেস্ট ফ্রেন্ড মহিমা আবিদাকে দেখে দ্রুত ওর কাছে ছুটে আসে আর অস্থির হয়ে বলল, দোস্ত, তুই কই ছিলি? ফেসবুক, ফোন সব অফ। আর শুনলাম রাসেল নাকি থানায়। তুই ভালো আছিস তো? ক্যান্টিনে চল, সব বলছি। আচ্ছা চল। এরপর আবিদা মহিমাকে সব খুলে বলে। মহিমা সব শুনে রাগী ভাব নিয়ে বলল, বেশ হয়েছে, পানিশমেন্ট দিয়েছিস, বেশ করেছি। আমি তো দিইনি, উনি দিয়েছে রে। খুব ভালো করেছে। ইস, উনি অনেক ভালো রে, আর অনেক বুদ্ধিমান সে। শুধু বুদ্ধিমান না, সে যেন এক সত্যিকারের পুরুষ। ইস, এর মতো একজন যদি জীবনসঙ্গী হতো রে, জীবনটা ভালো হয়ে যেত, তাই না দোস্ত? জানি না রে, রাসেলের মতন ছেলেও এই দুনিয়াতে আছে, আবার ওনার মতন মহৎ মানুষও আছে। সত্যি উনি যদি ওই দিন না থাকতেন, আমি শেষ হয়ে যেতাম। বাদ দে, চল ক্লাস করবি। কতদিন হলো ক্লাস করিসনি, চল। চল। ভালো লাগে না আর এই জীবনটা, কোথাও যেন কোনো শান্তি পাচ্ছি না, বুঝলি? বাবা আমার বিয়ে দিয়ে দেবে হয়তো খুব তাড়াতাড়ি। সে তো আরো ভালো, হাজবেন্ডকে নিয়ে ঘোরাঘুরি করবি, মজা করবি। ভালো লাগে না দোস্ত, জীবনে যেন কোনো মানে খুঁজে পাচ্ছি না, খুব খারাপ মনে হয় নিজেকে। বাদ দে তো সব। এরপর আবিদা ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসের লেকচার যেন ওর মাথায় ঢোকে না। কেন যেন শুধু কাব্যের কথাই মাথায় ঘুরছে। তার ভিতর মহিমার একটা কথা ওকে কেমন জানি অবচেতন করে দিচ্ছে। মহিমা বলেছিল, কাব্যের মতন কেউ যদি জীবনসঙ্গী হতো। কথাটা আবিদাকে খুব ভাবাচ্ছে। সত্যি, কাব্যের মতন একজন পুরুষ যাকে দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। কিন্তু পরক্ষণেই আবিদার অপরূপ মায়াবী মুখখানায় অন্ধকার নেমে আসে। কারণও ভাবে কাব্য কখনো ওকে তার জীবন সঙ্গী করবে না। কাব্যর চোখে ও খুব খারাপ একটা মেয়ে। আবিদা এসব ভেবে ভেবে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আর তখন মহিমা ধাক্কায় ওর হুঁশ হয়। কিরে, ওঠ, ক্লাস শেষ তো, এভাবে অন্যমনস্ক হয়ে আছিস কেন? না কিছু না, চল। এরপর আবিদা বাসায় চলে আসে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে মহিমার জোড়াজুড়িতে রোহানের বার্থডে পার্টিতে যায়। পার্টি শেষে আবিদা আগেই বেরিয়ে আসে। ও গাড়িতে উঠতে যাবে, অমনি দেখে কাব্যকে। আবিদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই স্তব্ধতা মুগ্ধতার। আবিদা দেখে কাব্য একটা বয়স্ক লোককে ধরে রাস্তা পার করে দিচ্ছে।
এরপর আবিদা আরো আশ্চর্য হলো, কারণ কাব্য লোকটার হাতে ভালোই টাকা দিয়ে দিচ্ছে। লোকটা নিতে চায়নি, তাও দিল। বৃদ্ধ লোকটা কাব্যের মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব খুশি হয়ে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আবিদার আর বুঝতে বাকি নেই বৃদ্ধ লোকটা অসহায় গরিব একজন মানুষ। আবিদার চোখে কাব্যের জন্য সম্মান, শ্রদ্ধা আর অনেক ভালো লাগা বেড়ে গেল। আবিদা আড়ালে সরে দাঁড়ায়। তারপর কাব্য একটা রিক্সা নিয়ে চলে যায়। আবিদাও একটা হাসি দিয়ে গাড়িতে করে চলে আসে। বাসায় আসার পুরোটা সময় আবিদা শুধু কাব্যের কথাই ভাবছিল। এভাবে সেদিন বাসায় পৌঁছে ওর রাতটা কাব্যর কথা ভেবেই কেটে যায়। এভাবে প্রায় 5-6 দিন চলে যায়। কিন্তু হঠাৎ একদিন, আবিদা অনেক হয়েছে, আর না, কাল আমার বন্ধুর ছেলে তোকে দেখতে আসবে, তুই রেডি থাকিস। আব্বুর কথা শুনে আবিদা মুহূর্তেই যেন আকাশ থেকে পড়ে। তাহলে কাব্য? ও তো কাব্যকে ছাড়া থাকতে পারবে না। না, এটা অসম্ভব। তারপর আবিদা ওর বাবার কাছে গিয়ে অসহায়ভাবে বলল, বাবা, আমি তোমাকে অনেক সম্মান করি এবং ভালোবাসি, কিন্তু আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি একজনকে অনেক ভালোবেসে ফেলেছি। এবার আমি কোনো খারাপ ছেলেকে ভালোবাসিনি। বাবা, আমি তাকে ছাড়া বাঁচবো না। আমার তাকে চাই চাই সারা জীবনের জন্য। আবিদা, আমার মান সম্মান সব তোর উপর। তুই কি বলছিস? আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আর তুই এর মধ্যে কাকে ভালোবেসে ফেলেছিস? বাবা, তুমি যদি তাকে একবার দেখো, তুমি চোখ সরাতে পারবে না। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কখনো না। এটা কি তোর শেষ কথা আবিদা? হ্যাঁ। তাহলে জোর করে হলেও আমি আমার বন্ধুর ছেলের সাথেই তোর বিয়ে দেব। তাহলে আমিও আমার জীবন দিয়ে দেব, হয় উনি, না হয়তো কেউ না। তোমরা শান্ত হও। কি বলছিস আবিদা এসব? আচ্ছা যা, তোর পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে হবে। দেখো, মেয়ে যেখানে খুশি থাকবে সেখানেই ওর বিয়ে দিতে হবে। ওর মতের বাইরে বিয়ে দিলে ও কখনো শান্তি পাবে না। তাহলে আমার কোনো মূল্য নেই তোমাদের কাছে? আছে বাবা, আছে, কোটি কোটি বার আছে। বাবা প্লিজ, একবার দেখা করো তুমি ওর সাথে। আচ্ছা, বল কে? আমাদের পাশের বিল্ডিংয়ে একজন ছেলেকে দেখেছো, সবসময় পাঞ্জাবি টুপি পরে থাকে? হ্যাঁ, সে তো খুব ভালো একটা ছেলে। সেদিন আমাকে সালাম দিয়েছে। খুব শান্তি পেয়েছি ওর সাথে একটু কথা বলে। তাহলে ওই ছেলেকে তুমি পছন্দ করিস? হ্যাঁ বাবা। তাহলে আর চিন্তা করিস না, ওর সাথেই তোর বিয়ে হবে। আজ রাতে আমি আর তোর মা ওর বাসায় যাব। দেখি ওর বাবা মা কি বলে। আশা করি না করবে না। তারপর রাতে আবিদা অধীর আগ্রহে বসে আছে সোফাতে। সেই 8টার সময় গিয়েছে ওর বাবা মা। এখন 10টা বাজে, কিন্তু এখনো আসেনি তারা। আবিদা অস্থির হয়ে আছে। কেমন এক আশ্চর্য উত্তেজনা কাজ করছে। আবিদা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আবিদা দৌড়ে গিয়ে দরজা খোলে। আবিদা দেখে ওর মা বাবার মুখে কোনো হাসি নেই, একদম ফ্যাকাশে হয়ে আছে। আবিদার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলেছে অজানা এক ভয়ে। ওর বাবা মা সোফায় এসে দুম করে বসে পড়ে। আবিদা দরজা দিয়ে দ্রুত তাদের সামনে এসে কিছু বলবে, তার আগেই ওর বাবা বলে উঠল, দেখ মা, তুই কাব্যকে ভুলে যা। কাল আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ফাইনাল করে আসবো। আবিদা স্তব্ধ হয়ে যায়। ও কি বলবে ঠিক বুঝতে পারছে না। তারপরেও নিজেকে সামলে নিয়ে বলল, কেন বাবা, কি হয়েছে? সে না করে দিয়েছে? না করার আর কিছু নেই। তুই নিজেই কাব্যকে বিয়ে করতে চাইবি না? মানে কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা আবিদা, তুই কি কাব্যের সব কিছু জানতিস? কি জানবো মা, বলো। কাব্যর 5 বছরের একটা মেয়ে আছে। আবিদা সোফার ওপর বসে পড়ে। ওর নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ও ঠিক শুনলো, কাব্যের একটা মেয়ে আছে, তাও 5 বছরের। কাব্য আজ থেকে 6 বছর আগে বিয়ে করে। ও স্ত্রী বাবুকে জন্ম দেওয়ার সময় খুব অসুস্থ হয়ে পড়ে, আর এতটা অসুস্থ হয়ে পড়ে যে ওনাকে আর বাঁচানো যায়নি। কিন্তু উপহার হিসাবে দিয়ে যায় একটা মেয়েকে কাব্যের কোলে। মায়ের মুখে একথা শুনে আবিদা ভীষণ আশ্চর্য হয়ে মায়ের দিকে তাকায় আর বলল, ওনার স্ত্রী বেঁচে নেই? মেয়েটার কোনো মা নেই? না রে মা, কি সুন্দর মেয়েটা, অসম্ভব সুন্দর। তারপর আবিদা সোফায় হেলান দিয়ে চোখ অফ করে বসে আছে। একটু পর ওর বাবা বলে উঠল,
তাহলে আমি আমার বন্ধুকে জানিয়ে দিই কালকে বিয়ে হচ্ছে। না বাবা। কি? না মানে? হ্যাঁ, আমি ওনাকেই বিয়ে করব, শুধু ওনার মেয়ের মা হব আমি। কি হয়েছে, ওনার বিয়ে হয়েছে আগে, আর একবার করতে সমস্যা নেই। আমি ওনাকেই বিয়ে করব, আমার ওনাকেই চাই। আবিদা, তুই কি বলছিস জানিস? তুই ভেবেচিন্তে বলছিস? কাব্য তোকে কখনো মেনে নেবে না। তোর কি মনে হয় আমরা কাব্যকে সে কথা বলিনি? কাব্যকে বলেছি আমি যে বাবা, এত সুন্দর মেয়েটা তোমার মা ছাড়া এত বছর ছিল, আমার মেয়েটাকে ওর মা করে দাও। মায়ের আদরে মেয়েটা খুব ভালো থাকবে। কিন্তু কাব্য স্পষ্টভাবে বলে দিয়েছে ও কখনো আর কাউকে বিয়ে করবে না। ও ওর স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, দ্বিতীয় কাউকে ভালোবাসার প্রশ্নই ওঠে না। কথাটা শুনে আবিদা স্তব্ধ হয়ে আছে। কি বলবে আর? অনেকক্ষণ চুপচাপ বসে থেকে আবিদা বলে উঠল, বাবা, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করতে চাই। ওনার মতন একজন মানুষের স্ত্রী হওয়া ভাগ্যের ব্যাপার। আমি ওনার স্ত্রী হয়েই ছাড়ব। দেখো, শুধু তোমরা একটু সাপোর্ট দিও, আমি আর কিছু চাই না। আমরা দুজন সব সময় তোর পাশে আছি। দেখ ছেলেটা রাজি হয় কিনা। পরের দিন কাব্যর বাসায় কলিং বেলের শব্দ। কাব্যর মা দরজা খুলে তাকিয়ে দেখে আবিদা, কিন্তু সে আবিদাকে চিনতে পারেননি। তাই তিনি বললেন, তুমি কে মা? কি দরকার? আন্টি, আমি আবিদা। গতকাল আমার মা বাবা এসেছিল, ভিতরে আসতে পারি? ও মা, তাই? হ্যাঁ, আসো আসো। তারপর আবিদা ভেতরে আসে। কাব্যের মা আবিদাকে নিয়ে সোফায় বসে। তিনি আবিদাকে ধরে ভালো করে দেখে বললেন, তুমি তো অনেক সুন্দরী, একদম একটা পরীর মতন, আমার নাতনির মতো তুমি। কি যে বলেন না আন্টি, আঙ্কেল বাসায় নেই? তোমার আঙ্কেল তো বেঁচে নেই। কাব্য আমার একমাত্র ছেলে, ওই আমার সব। ও আর ওর মেয়ে ছাড়া আমাদের আর কেউ নেই। কে বলেছে? আমিও আছি। আচ্ছা, আন্টি না, মা বলে ডাকি আপনাকে? কথাটা শুনে কাব্যর মা অনেক খুশি হন। তিনি আবিদার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলেন, ডাকো মা, ডাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা মা, উনি কি বাসায়? না, অফিসে গেছে ও। খুব পরিশ্রম করে ছেলেটা। আচ্ছা, উনি কি আমাকে মেনে নেবেন না মা? আমি যে ওনাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। মা, সত্যি বলতে ছেলেটা আমার অনেক শক্ত। ও মীরাকে প্রচণ্ড ভালোবাসতো, এখনো বাসে। মীরা ছাড়া ও মনে হয় না আর কাউকে মেনে নেবে। আমি 1000বার চেষ্টা করেছি আমার নাতনির জন্য একটা মা আনার, কিন্তু ছেলেটা কোনোভাবেই মানেনি। তাই এখন হাল ছেড়ে দিয়েছি। ও মনে হয় না দ্বিতীয়বার আর বিয়ে করবে। কাব্যর আম্মুর কথা শুনে আবিদা ভিতর থেকে অনেক দুর্বল হয়ে পড়ে। চারিদিক কেমন শূন্য হয়ে আসছে। কোনো উপায় কি নেই? তারপর আবিদার মাকে অসহায়ভাবে প্রশ্নটি করে, মা, কোনো উপায় নেই তার মনে আমার জন্য একটু জায়গা করার? বলুন না প্লিজ। কাব্যর মা আবিদার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে উজ্জীবিত হয়ে বলল, হ্যাঁ, উপায় একটা আছে। সাথে সাথেই আবিদা অনেক খুশি হয়ে বলল, কি মা? কাব্যের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমার নাতনি। তুমি যদি ওর বন্ধু হতে পারো, ওর প্রিয় হতে পারো, তাহলে হয়তো আমার ছেলেটার জীবনে জায়গা করে নিতে পারবে। মা, আমি আসলে তাই করব। লাগলে আমি কখনো মা হব না, ওনার মেয়েই আমার মেয়ে হবে, আমার আপন মেয়ে। তাও ওনাকে আমার চাই। যাক, তাহলে আমার ছেলেটার একাকিত্ব যাবে, আর নাতনিটাও এত সুন্দরী একটা মা পাবে। মা, ওনার মেয়ের নাম কি? জান্নাত। ওর বাবাই রেখেছে। ও কই? জান্নাতের সাথে একটু দেখা করি। ও তো এখন ঘুমাচ্ছে। আসো, ওকে দেখবে এসো। একদম পরীর মতন আমার জান্নাত মামনিটা। তারপর কাব্যের মা আবিদাকে নিয়ে জান্নাতের রুমে যায়। গিয়ে তিনি বলেন, ওই যে ঘুমিয়ে আছে আমাদের জান্নাত। তারপর আবিদা আস্তে আস্তে করে জান্নাতের কাছে যায়। আবিদা জান্নাতকে দেখে স্তব্ধ। এই স্তব্ধতা মুগ্ধতার। জান্নাত অসম্ভব সুন্দর একটা মেয়ে। প্রচণ্ড মায়া হচ্ছে জান্নাতকে দেখে। এইটুকু মেয়ে মা ছাড়া 5টা বছর পার করেছে। আবিদা কাঁদতে কাঁদতে বলল, মামনি, তোমার আম্মু চলে এসছে। আজ থেকে আমরা মা মেয়ে মিলে অনেক মজা করব। আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আসলে এই দুধের শিশুটার একটা মায়ের দরকার ছিল রে। আবিদা মা, তোকে ওর মা হতেই হবে। মা আমি হব, ও জান্নাতের টুকরা একটা। তারপর আবিদা ধীরে ধীরে জান্নাতের মা হয়ে ওঠে, সাথে বন্ধুও। কিন্তু কাব্যের এটা পছন্দ হয় না, তাই সে আবিদাকে চলে যেতে বলে।
আবিদা চলে আসার পর সে আর কাব্যের বাসায় যায়নি। ও নিজেকে একদম রুমে বন্দি করে রাখে। চাপা কষ্ট সারাক্ষণ কান্না করে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। বাবা মা জোর করেও কিছু খাওয়াতে পারেনি। আবিদা জান্নাত আর কাব্যকে ছাড়া থাকতে পারছে না। আবিদার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু কিছু করতে পারছে না আবিদা। অন্যদিকে কাব্য পড়েছে মহাবিপদে। কাব্য কোনোভাবেই এই বিপদ থেকে বের হতে পারছে না। জান্নাত সারাক্ষণ আম্মু আম্মু করছে। কান্না করতে করতে অবস্থা খারাপ। কোনোভাবে জান্নাতকে কন্ট্রোল করতে পারছে না। জান্নাতের এমন অবস্থা হয়েছে যে কাব্য আর অফিসে যেতে পারেনি। ও আর ওর মা কোনোভাবেই জান্নাতকে খাবার খাওয়াতে পারছে না। সে শুধু কাঁদছে আর আম্মুকে খুঁজছে। কাব্য খুব অস্থির হয়ে গিয়েছে। জান্নাত কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। এখন প্রায় সন্ধ্যা। কোনোভাবেই জান্নাতকে একটু খাবার খাওয়াতে পারেনি কেউ। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। কাব্যের বেসুমার কষ্ট হচ্ছে জান্নাতের এই অবস্থা দেখে। ওর মেয়েকে এভাবে না দেখতে পেরে ড্রয়িং রুমে সোফায় গিয়ে মাথায় হাত দিয়ে বসে। তার আবিদা চাই, তার মায়ের কোল চায়। শেষে আর উপায় না পেয়ে কাব্য জান্নাতকে সঙ্গে নিয়ে আবিদাকে আনতে যায়। তারপর জান্নাত পেয়ে যায় তার মাকে, আর আবিদা পেয়ে যায় তার ভালোবাসার মানুষ কাব্যকে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।